আমি যখন রাতে চাকরি থেকে বাড়িতে ফিরতাম তখন আমার বাবা আমার ছোট ভাই ও আমার স্ত্রীর দিকে ইশারা করে কিছু বলতে চাইত, কিন্তু তিনি কথা বলতে পারতেন না। কারণ বাবা স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে গিয়েছিলেন, যে কারণে বাবা মুখ দিয়ে কথা বলতে পারতেন না। আমি সেদিন বিষয়টা এতটা সিরিয়াসভাবে নেইনি। ভেবেছিলাম বাবা হয়তো সামান্য কিছু বলতে চাইছেন। কিন্তু পরের রাতে যখন আমি আবার বাড়িতে আসলাম, ঠিক তখনই বাবা আমার স্ত্রীর দিকে ইশারা করে কিছু বলতে চাইছিলেন, কিন্তু বলতে পারলেন না। আমার তখন মনে একটা চিন্তা ঢুকে গেল, কারণ আগের রাতে তিনি ছোট ভাই ও আমার স্ত্রীর দিকেও ইশারা করেছিলেন। বাবা প্রত্যেকদিন ওদের উদ্দেশ্য করে কিছু বলতে চাইতেন, কিন্তু মুখে কথা বলতে না পারায় কিছুই বলতে পারতেন না। তারপর আমি একদিন বাবাকে একটি কলম ও খাতা এনে দিলাম। আমি বললাম, তুমি কি বলতে চাও সেটা এই খাতায় লিখো। তারপর বাবা খাতায় যা লিখলেন, তারপরে তো আমার হুঁশই উড়ে গেল। আমার নাম দীপক। আমাদের পরিবারে তখন খুশির বন্যা বইছে। আমার বড় দাদা শুভ্রর বিয়ে ঠিক হয়েছে। সত্যি বলতে এই দিনটার জন্য আমি বোধহয় দাদার চেয়েও বেশি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আমাদের পরিবার বলতে আমি, দাদা আর আমাদের বাবা। মা আমাদের ছোট থাকতেই পরপারি পাড়ি জমান। মায়ের মৃত্যুর পর আমাদের ছোট্ট সংসারটা কেমন যেন ছন্নছাড়া হয়ে গিয়েছিল। দাদা তখন নিজের পড়াশোনা থামিয়ে দিয়ে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি নিলেন। সংসারের পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। আমি তখন বেশ ছোট। দাদার ত্যাগের উপর ভর করে আমার পড়াশোনা চলতে থাকল। আমি বাড়ির ছোট ছেলে হয় আদরের কমতি ছিল না, কিন্তু মায়ের অভাবটা প্রতি মুহূর্তে অনুভব করতাম। আমি বড় হওয়ার সাথে সাথে সংসারের কিছু দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলাম। রান্না করার কাজটা আমিই করতাম। স্কুল থেকে ফিরে রান্নাঘরে ঢুকে যেতাম। নিজের হাতে রান্না করে দাদা আর বাবাকে খাওয়ানোর মধ্যে একটা অন্যরকম আনন্দ ছিল। বাবার দেখাশোনাও আমিই করতাম। কিন্তু দিন শেষে মনে হতো বাড়িটা বড্ড ফাঁকা। একজন মায়ের মতো একজন যত্নশীল মানুষের বড্ড অভাব। তাই একদিন দাদাকে বললাম, দাদা, এবার একটা বিয়ে করে ফেলো। আর কতদিন আমার হাতে রান্না খাবে? বাড়িতে একজন নতুন মানুষ আসুক। ভাবি এলে আমারও একটা সঙ্গী হবে, আর বাবার দেখাশোনার জন্যও সুবিধা হবে। আমার কথা শুনে দাদা একটা দীর্ঘশ্বাস ফেললেন। বললেন, বিয়ে তো মুখের কথা নয় রে দীপক, এর জন্য অনেক টাকার প্রয়োজন। আমি যে সামান্য মাইনে পাই তা দিয়ে তোর পড়াশোনার খরচ, বাবার ওষুধ আর সংসার চালানো খুব কঠিন হয়ে যায়। এর উপর নতুন দায়িত্ব নেওয়ার মতো সামর্থ্য আমার নেই। দাদার চোখের কোণে আমি অসহায়ত্বের ছাপ দেখেছিলাম। আমি জেদ ধরে বললাম, টাকার চিন্তা তুমি করো না দাদা। দরকার হলে আমি পড়াশোনা ছেড়ে দেব, একটা কাজ খুঁজে নেব। তবু তুমি এই বাড়িতে আমার জন্য একটা মিষ্টি ভাবি নিয়ে এসো। এই বাড়িটা একজন নারীর হাতের ছোঁয়ার জন্য অপেক্ষা করছে। আমার জেদের কাছে শেষ পর্যন্ত দাদাকে হার মানতে হল। বাবাও দাদাকে বোঝালেন। অবশেষে আমাদের বাড়িতে সেই মাহেন্দ্রক্ষণ এলো। দাদা বিয়ে করলেন। আমার ভাবি রুনা ছিলেন বাবারই এক পুরনো বন্ধুর মেয়ে। রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, বলতে যা বোঝায় ভাবি ছিলেন ঠিক তাই। অনার্স প্রথম বর্ষের ছাত্রী, চোখে মুখে একটা অদ্ভুত মায়া আর সারল্য। যেদিন দাদা ভাবিকে প্রথম আমাদের বাড়িতে নিয়ে এলেন, আমি তো অবাক হয়ে তাকিয়েই ছিলাম। ভাবতেই পারিনি আমাদের এই সাধারণ সাদামাটা বাড়িতে এমন একজন দেবীর মতো মানুষ আসবেন। আমি যখন শ্রদ্ধায় মাথা নিচু করে ভাবির দিকে তাকালাম, ভাবি মিষ্টি করে হেসে বললেন, কি দেখছ এমন করে? আমি তোমার ভাবি, এই বাড়ির নতুন সদস্য। আমি লজ্জা পেয়ে বললাম, ভাবি, আপনি সত্যি খুব ভালো। আপনাকে পেয়ে আমাদের পরিবারটা পূর্ণ হল। ভাবি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আরে বোকা, তুমিও তো খুব ভালো একজন দেবর। তোমার মতো দেবর পাওয়াও ভাগ্যের ব্যাপার। দেখো, তোমার জন্য আমরা খুব লক্ষ্মী একটা মেয়ে খুঁজে এনে বিয়ে দেব, তখন তুমিও বুঝবে। আমি হেসে বললাম, আমার মনে হয় না আপনার মতো এমন গুণবতী মানুষ আমার কপালে জুটবে। ভালো মনের জীবনসঙ্গী পাওয়া তো ভাগ্যের ব্যাপার। ভাবি বললেন, সেটা সময় বলে দেবে। এখন যাও, হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। সেদিন রাতে আমরা চারজন, বাবা, দাদা, আমি আর ভাবি একসাথে খেতে বসলাম। বহুদিন পর আমাদের বাড়িটা এত জীবন্ত মনে হচ্ছিল। ভাবির হাতের প্রথম রান্না মুখে দিয়ে মনে হলো যেন অমৃত খাচ্ছি। বাড়িটা কেমন যেন আলোয় ভরে উঠল। ভাবির আসার পর থেকে আমাকে আর রান্নাঘরে ঢুকতে হয়নি। তিনি পরম যত্নে সব সামলে নিয়েছিলেন। একদিন ভাবি আমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা দীপক,
আমি যখন ছিলাম না তখনই সংসারের রান্না কে করত? আমি গর্বের সাথে বললাম, কেন ভাবি, আমি করতাম, আমি খুব ভালো রান্না করতে পারি। ভাবি অবাক হয়ে বলেন, তাই নাকি? আমার দেবর তাহলে এত গুণধর? তাহলে তো তোমার ভবিষ্যৎ জীবনসঙ্গীর কোনো চিন্তাই থাকবে না। এরপর হেসে বললেন, তাহলে তো একদিন তোমার হাতে রান্না খেতেই হয়, দেখি আমার দেবর কেমন রাঁধুনি। আমাদের দিনগুলো এভাবেই স্বপ্নের মতো কেটে যাচ্ছিল, কিন্তু আমরা কেউই জানতাম না আমাদের এই সুখের সংসারে খুব শীঘ্রই একটা কালো মেঘ ঘনিয়ে আসতে চলেছে। আমাদের সুখের দিনগুলোই হঠাৎই যেন গ্রহণ লাগল। একদিন সকালে বাবা হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার এসে জানালেন বাবা মায়ের স্ট্রোক করেছেন। আমাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। চিকিৎসার পর বাবা ধীরে ধীরে সুস্থ হতে লাগলেন, কিন্তু তার শরীরের ডান পাশটা সম্পূর্ণ অবশ হয়ে গেল। আর সবচেয়ে বড় আঘাতটা ছিল বাবা তার কথা বলার শক্তি হারিয়ে ফেললেন। যে মানুষটার গলার আওয়াজে আমাদের বাড়িটা গমগম করত, তিনি হঠাৎ করে একেবারে চুপ হয়ে গেলেন। এখন তার যোগাযোগের একমাত্র মাধ্যম হল ইশারা। বাবার এই অবস্থা আমাদের পুরো পরিবারকে একটা গভীর বিষাদের মধ্যে ঠেলে দিল। বাবার ওষুধের খরচ আগের চেয়ে অনেক বেড়ে গেল। দাদার একার আয় সংসার চালানো, আমার পড়াশোনা আর বাবার চিকিৎসার বিপুল খরচ সব মিলিয়ে পরিস্থিতি খুব কঠিন হয়ে উঠল। আমি বুঝতে পারছিলাম দাদার উপর দিয়ে কি ভীষণ ঝড় বয়ে যাচ্ছে। আমি আর স্থির থাকতে পারলাম না। একদিন দাদাকে বললাম, দাদা, এবার আমাকে কিছু একটা করতে হবে। আমি আর তোমার উপর বোঝা হয়ে থাকতে চাই না। আমিও একটা কাজ খুঁজে নিই, সংসারে একটু সাহায্য করি। আমার কথা শুনে দানা আমার দিকে তাকালেন। তার চোখে ছিল রাজ্যের চিন্তা। তিনি বললেন, দীপক, তুই যদি কাজ করতে বাইরে চলে যাস, তাহলে বাড়িতে বাবার খেয়াল কে রাখবে? তোর ভাবি একা মানুষ, তার পক্ষে সব দিক সামলানো সম্ভব নয়। তুই বাড়িতে থাকলে আমি নিশ্চিন্তে কাজ করতে পারি। তুই বরং বাড়িতেই থাক, বাবার দেখাশোনা কর। আমি বললাম, কিন্তু সংসার চলবে কি করে? দাদা বললেন, আমি একটা উপায় ভেবেছি। অফিস থেকে ফিরে আমি সন্ধে থেকে রাত পর্যন্ত এক ডাক্তারের চেম্বারে কম্পাউন্ডার হিসেবে কাজ নেব। এতে মাস গেলে কিছু টাকা বেশি আসবে, তাতেই আমাদের কষ্টে শিষ্টে চলে যাবে। বড় ভাইয়ের এই ত্যাগের কথা শুনে আমার চোখে জল চলে এলো। নিজের ছোট ভাইয়ের ভবিষ্যতের জন্য, পরিবারের জন্য মানুষটা কি অক্লান্ত পরিশ্রমই না করে চলেছে। আমি দাদার কথা রাজি হয়ে গেলাম। বললাম, ঠিক আছে দাদা, তুমি যেমনটা বলবে তেমনই হবে। আমি বাড়ির সব দায়িত্ব নেব, বাবার দিকে পুরো নজর রাখব, আর ভাবির যখন যা প্রয়োজন হবে আমি এনে দেব। তুমি কোনো চিন্তা করো না। সেদিন থেকেই আমাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো। দাদা সকাল থেকে রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকতে শুরু করলেন। আমি আর ভাবি মিলে বাড়ির সব কাজ আর বাবার দেখাশোনা করতে লাগলাম। প্রথম প্রথম সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু সমস্যাটা শুরু হলো কিছুদিন পর থেকে। দাদা কাজ ছেড়ে যখন গভীর রাতে বাড়ি ফিরতেন, তখন প্রায়ই একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেতেন। তিনি ঘরে ঢোকার পর বাবা ওনার দিকে অসহায়ভাবে তাকিয়ে আমার ভাবি রুনার দিকে ইশারা করতেন। তার চোখে মুখে থাকত এক ধরনের আকুতি, কিছু একটা বলার তীব্র চেষ্টা, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বেরোত না। দাদা প্রথমে বিষয়টাকে তেমন গুরুত্ব দেননি। তিনি ভাবতেন বাবা হয়তো অসুস্থতার কারণে এমন করছেন। কিন্তু ঘটনাটা যখন রোজই ঘটতে লাগল, তখন দাদার মনে একটা খটকা লাগল। তিনি কিছুই বুঝতে পারতেন না বাবা আসলে কি বোঝাতে চাইছেন। দাদার মনের মধ্যে একটা অজানা কৌতূহল আর অস্বস্তি দানা বাড়তে শুরু করল। একদিন রাতে বাড়ি ফিরে দানা দেখলেন বাবা একইভাবে তার দিকে তাকিয়ে রুনার দিকে ইশারা করছেন। দাদা রুনার কাছে গিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করলেন, রুনা, বাবা তোমার দিকে এভাবে ইশারা করে কি বলতে চান? তুমি কিছু বুঝতে পারো? এই কথা শোনার সাথে সাথেই রুনার মুখের হাসিটা কেমন যেন মিলিয়ে গেল, মুখটা কিছুটা ফ্যাকাশে হয়ে গেল। সে তাড়াহুড়ো করে বলল, বাবা তো অসুস্থ, হয়তো কি করছেন বা বলছেন তা নিজেও ঠিক বুঝতে পারছেন না। তুমি এসো, অনেক রাত হয়েছে, খেয়ে নাও। ভাবির এই অস্বাভাবিক আচরণ আর তড়িঘড়ি করে প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা দাদার মনের খটকাটাকে আরও বাড়িয়ে দিল। তিনি বুঝতে পারছিলেন কিছু একটা গড়বড় তো অবশ্যই আছে, কিন্তু সেটা যে কি তাহা তিনি কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না। দাদার মনে সন্দেহের বীজ একবার যখন ঢুকেছে, তা ধীরে ধীরে ডালপালা মেলতে শুরু করল। তিনি এখন প্রতিটা বিষয় খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করতে লাগলেন। রুনার আচরণে একটা সূক্ষ্ম পরিবর্তন তিনি খেয়াল করছিলেন। সে যেন দাদাকে কিছুটা এড়িয়ে চলছে,
বিশেষ করে বাবার ইশারার প্রসঙ্গ উঠলেই সে অন্য কথা বলে প্রসঙ্গ ঘুরিয়ে দিচ্ছে। দাদার মনটা কু ডাকতে শুরু করল। তিনি হাজার চেষ্টা করেও মন থেকে অশুভ চিন্তা দূর করতে পারছিলেন না। এর কিছুদিন পরের ঘটনা। সেদিন রাতেও দাদা যখন কাজ সেরে বাড়ি ফিরলেন, বাবা জেগেছিলেন। দাদাকে দেখেই তিনি আগের মতনই ছটফট করতে লাগলেন। কিন্তু এবার তিনি শুধু রুনার দিকে নয়, আমার দিকেও ইশারা করতে লাগলেন। তিনি একবার আমার দিকে আঙুল দেখাচ্ছিলেন, আবার রুনার দিকে। তার চোখে ছিল একরাশ অসহায়ত্ব আর আকুতি। দাদা বাবার পাশে বসে ইশারায় জিজ্ঞেস করলেন, বাবা, আপনি কি বলতে চান? দীপকের কথা কিছু বলবেন? বাবা শুধু মাথা নেড়ে আমার দিকে ইশারা করতে থাকলেন। দাদার বুকের ভেতরটা ধক করে উঠল। তাহলে কি বাবা রুনা আর আমার মধ্যে কোনো বিষয় কিছু বলতে চাইছেন? যে ছোট ভাইকে তিনি নিজের সন্তানের মতো ভালোবাসেন, যার পড়াশোনার জন্য দিন রাত এক করে খাটছেন, সে কি তার আস্থার প্রতি অবিচার করছে? দাদা ভাবতেই পারছিলেন না। কিন্তু বাবার ইশারা আর রুনার অদ্ভুত আচরণ তার মনে সন্দেহের জাল তৈরি করেছে। সেদিন রাতে খাবার পর দাদা আমাকে আড়ালে ডেকে নিয়ে গেলেন। আমাকে গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, দীপক, আমাকে সত্যি করে একটা কথা বলবি? আমি দাদার গলার সুর শুনে অবাক হলাম। বললাম, কি হয়েছে দাদা? এমনভাবে কথা বলছো কেন? দাদা বললেন, বাবা তোর দিকে আর তোর ভাবের দিকে ইশারা করে কি যেন বোঝাতে চান, কিন্তু কিছুই বলতে পারেন না। তুই কিছু জানিস? বাড়িতে আমার অনুপস্থিতিতে এমন কিছু কি হচ্ছে যা আমার জানা উচিত? দাদার প্রশ্ন শুনে আমি থতমত খেয়ে গেলাম। বললাম, কই, না তো দাদা। কি হবে আবার? বাবার তো বয়স হয়েছে, তার উপর তিনি অসুস্থ, হয়তো সেই কারণেই এমন করছেন। তুমি অযথাই চিন্তা করছো। আমার উত্তরটা দাদার মনোপুত হল না। তার মনে হল আমিও যেন রুনার মতনই কিছু একটা লুকোচ্ছি। আমাদের দুজনের উত্তরের মধ্যে অদ্ভুত একটা মিল খুঁজে পেলেন তিনি। দুজনেই বাবার অসুস্থতার দোহাই দিয়ে বিষয়টাকে এড়িয়ে যেতে চাইছি। এই ঘটনার পর থেকে দাদা মানসিকভাবে ভেঙে পড়তে লাগলেন। কাজের জায়গায় মন বসাতে পারতেন না, সারাক্ষণ বাড়ির চিন্তা। রুনা আর আমার চিন্তা তার মাথায় ঘুরপাক খেত। যে ভাবিকে তিনি এত বিশ্বাস করতেন, যে ভাইকে তিনি এত ভালোবাসতেন, তাদের নিয়েই এখন তার মনে এত প্রশ্ন। তিনি সিদ্ধান্ত নিলেন, এবার তিনি নিজের চোখেই দেখবেন তার আড়ালে বাড়িতে ঠিক কি হচ্ছে। তার মন বলছে রহস্যের সমাধান তাকেই করতে হবে, নইলে এই চিন্তা তাকে কুড়ে কুড়ে খাবে। তার শান্ত সুখের সংসারটা যেন এক গভীর ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়ছে বলে তার মনে হতে লাগল। সন্দেহের পোকা একবার মাথায় ঢুকলে তা মানুষকে কতটা অসহায় করে তুলতে পারে দাদা তা হাড়ে হাড়ে টের পাচ্ছিলেন। তার দিন রাতে শান্তি কেড়ে নিয়েছিল এই চিন্তা। তিনি ঠিক করলেন তিনি আর অপেক্ষা করবেন না। সত্যিটা কি তাকে জানতেই হবে। তিনি তার কর্মস্থলে কথা বলে একদিন আগেভাগে ছুটি নিয়ে নিলেন। কাউকে কিছু না জানিয়ে রাত প্রায় ৯টার দিকে তিনি চুপি চুপি বাড়িতে ঢুকলেন। বাড়িতে ঢুকেই দাদা অবাক হলেন। পুরো বাড়িটা কেমন অস্বাভাবিক রকমের। বসার ঘরে আলো জ্বলছে না, কোনো সাড়া শব্দ নেই। তার বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। তিনি গলা চড়িয়ে ডাকলেন, দীপক, দীপক, কোথায় তুই? তার ডাক শুনে ভিতর ঘর থেকে রুনা বেরিয়ে এলো। দাদাকে এত তাড়াতাড়ি বাড়িতে দেখে সে চমকে উঠল। তার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। সে আমতা আমতা করে বলল, তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে? দাদা তার প্রশ্নের উত্তর না দিয়ে সরাসরি জিজ্ঞেস করলেন, দীপক কোথায়? ওকে তো দেখছি না। রুনা মুহূর্তের জন্য ইতস্তত করল। তারপর বলল, ও তো বাজারে গেছে, বলল কি যেন দরকারি জিনিস আনতে হবে। রাত ৯টায় দীপকের বাজারে যাওয়ার কথা নয়, বিশেষ করে যখন বাড়িতে অসুস্থ বাবা আছেন। দাদার সন্দেহ আরও ঘনীভূত হল। তিনি রুনাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে লাগলেন। তার মনে হল রুনা কিছু একটা লুকাচ্ছে। তিনি কঠোর গলায় বললেন, সত্যি করে বল রুনা, দীপক কোথায়? আমার সাথে মিথ্যে বলার চেষ্টা করবে না। দাদার গলার স্বরে রুনা ভয় পেয়ে নেল। সে কিছু একটা বলতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে বাইরের দরজা খুলে আমি ঘরে ঢুকলাম। আমাকে দেখে দাদা আর রুনা দুজনেই চমকে উঠল। দাদা আমার দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছিলি তুই? আমি স্বাভাবিকভাবেই উত্তর দিলাম, কোথাও না তো দাদা, ঘরে কারেন্ট ছিল না, তাই গরমে ছাতে গিয়ে বসেছিলাম। এইমাত্র কারেন্ট এলো, তাই নেমে আসলাম।
আমাদের দুজনের কথায় বিস্তর ভারাক, দুজনেরই উত্তর আলাদা। এই ঘটনায় দাদার মনে সন্দেহ তৈরি হল। তার মনে হল আমরা দুজনে মিলে তাকে বোকা বানানোর চেষ্টা করছি, লুকানোর জন্য এই ধরনের মিথ্যেচারের আশ্রয় নিতে হচ্ছে। দাদা আর কোনো কথা বললেন না। তিনি রাগে গজগজ করতে করতে নিজের ঘরের দিকে চলে গেলেন। তার মনে তখন ঝড় বইছে। তার বিশ্বাস, তার ভালোবাসা, তার সাজানো সংসার সবকিছু যেন ভেঙে টুকরো হয়ে যাচ্ছে। তিনি বুঝতে পারছিলেন না তার কি করা উচিত। এই রহস্যের শেষ কোথায় তা তিনি দেখতে পাচ্ছিলেন না। সেই রাতের ঘটনার পর থেকে আমাদের বাড়ির পরিবেশটা পুরোপুরি বদলে গেল। দাদা একদম চুপচাপ হয়ে গেলেন। প্রয়োজন ছাড়া আমাদের সাথে একটা কথাও বলতেন না। তার গম্ভীর মুখ, আচরণ আমাদের ছোট্ট পরিবারটার ওপর একটা ভারী পাথর চাপিয়ে দিল। আমি আর ভাবি বুঝতে পারছিলাম দাদা ভীষণ রেগে আছেন। কিন্তু কেন? তার আসল কারণটা ধরতে পারছিলাম না। আমরা ভাবছিলাম হয়তো আমাদের কথায় গরমিল পাওয়ায় দাদা এমনটা করছেন, কিন্তু তার রাগের পরিমাণটা ছিল আমাদের ধারণার চেয়েও অনেক বেশি। দাদা এখন কাজ থেকে ফিরতেন আর সরাসরি নিজের ঘরে ঢুকে যেতেন। বাবার সাথেও বিশেষ কথা বলতেন না। তার এই পরিবর্তনটা আমাকে আর ভাবিকে খুব কষ্ট দিচ্ছিল। আমরা দুজনেই অপরাধবোধে ভুগছিলাম। সামান্য একটা বিষয় নিয়ে বাড়িতে যে এমন অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে তা আমরা ভাবতেও পারিনি। আমি কয়েকবার দাদার সাথে কথা বলার চেষ্টা করেছি। জিজ্ঞেস করেছি, দাদা, তুমি কি আমাদের ওপর রাগ করেছ? আমাদের ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। কিন্তু দাদা আমার কথার কোনো উত্তর দেননি, শুধু দৃষ্টিতে একবার তাকিয়ে মুখ ঘুরিয়ে নিয়েছেন। রুনার অবস্থা ছিল শোচনীয়। সে সারাদিন ভয়ে ভয়ে থাকত। দাদার সামনে যেতেও তার সংকোচ হতো। বাড়ির সব কাজ সে মুখ বুজে করে যেত, কিন্তু তার চেহারায় সেই আগের উচ্ছলতা আর ছিল না। একটা অজানা ভয় আর অপরাধবোধ তাকে কুঁকড়ে রেখেছিল। আমাদের দুজনের মধ্যে যে সহজ স্বাভাবিক সম্পর্কটা ছিল সেটাও যেন এই ঘটনার পর কেমন ফিকে হয়ে গেছে। আমরা একে অপরের সাথে কথা বলার সময়ও একটা অদৃশ্য দেওয়াল অনুভব করতাম। আসলে দাদা তখন এক ভয়ঙ্কর মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তার মনে হচ্ছিল তিনি যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন তারাই তার বিশ্বাস ভেঙেছে। তার মনে রুনার আমার সম্পর্কে নানা রকম ভুল চিন্তা বাসা বেঁধেছিল। বাবার অসহায় ইশারা, রুনার মিথ্যাচার, আমার কথার গড়মিল সবকিছু মিলিয়ে তিনি এক ভয়ঙ্কর সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। তিনি ভাবছিলেন বাবা কি জানি লিখে ফেলে, সেটা নিয়ে আমি দুশ্চিন্তায় ছিলাম, এবং বাবা সেটা দেখেই তাদের ইশারায় সাবধান করতে চাইছেন। এই উদ্বেগের চিন্তাটা তাকে মনের ভেতর থেকে কষ্ট দিচ্ছিল। তিনি সরাসরি আমাদের কিছু বলতেও পারছিলেন না, আবার এই যন্ত্রণা সহ্যও করতে পারছিলেন না। তার মনে হচ্ছিল যদি তার সন্দেহ সত্যি হয় তাহলে তিনি কি করবেন, এই পরিস্থিতিতে হলে কি করবেন। এই মানসিক টানাপোড়নে সে নিজ যে তার অসুস্থ বাবার প্রতি অবহেলা করছেন সেই দিকটা তার খেয়ালই ছিল না। তিনি নিজের যন্ত্রণার সন্দেহ নিয়ে এতটাই মগ্ন ছিলেন যে বাবার অসহায় চোখের দিকে তাকানোর মতো মানসিক অবস্থাও তার ছিল না। আমাদের বাড়িটা তখন একটা নীরব আগ্নেয়গিরির মতো হয়ে উঠেছিল। বাইরে থেকে শান্ত, কিন্তু ভেতরে ভেতরে সন্দেহের লাভা পড়ছিল। আমাদের সুখের সংসারটা এক নিমিষেই যেন এক রহস্যময় আর বিষণ্ণ কারাগারে পরিণত হয়েছিল। বাড়ির দম বন্ধ করা পরিস্থিতি আর সহ্য করা যাচ্ছিল না। দাদা মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিলেন। তার খাওয়া দাওয়া, ঘুম সবকিছু অনিয়মিত হয়ে গিয়েছিল। কর্মস্থলেও তিনি মনোযোগ দিতে পারছিলেন না। তার মন জুড়ে ছিল কেবলই আস্থার ভাঙ্গনের কষ্ট। তিনি ঠিক করেছিলেন আজ একটা হেস্তনেস্ত করবেই, যা হওয়ার হবে। সেদিন রাতে যখন তিনি বাড়ি ফিরলেন তার চোখ মুখ ছিল অস্বাভাবিক রকমের কঠিন। তিনি ঘরে ঢুকেই দেখলেন বাবা বিছানায় শুয়ে ছটফট করছেন, তার চোখে জল। দাদাকে দেখেই তিনি আগের চেয়েও মরিয়া হয়ে উঠলেন। তিনি কাঁপা কাঁপা হাতে একবার রুনার ঘরের দিকে আর একবার আমার ঘরের দিকে ইশারা করতে লাগলেন। তার সারা শরীরে ছিল এক ধরনের আকুতি, যেন তিনি এক্ষুনি কিছু না বলতে পারলে দম আটকে মারা যাবেন। বাবার এই অবস্থা দেখে দাদার মনের সব দ্বিধা দূর হয়ে গেল। তিনি নিশ্চিত হয়ে গেলেন যে আজকেই সেই চূড়ান্ত সত্য প্রকাশ পাবে যা তিনি এতদিন ধরে ধারণা করে আসছেন। তিনি বাবার পাশে গিয়ে বসলেন। তার মনে তখন একটা অবিশ্বাস বাসা বেঁধেছে।
তিনি যখন বাবাকে ইশারায় জিজ্ঞেস করতে যাবেন, ঠিক তখনই চোখ পড়ল বাবার পাশের ছোট টেবিলটার দিকে। সেখানে আমার পড়ার খাতা আর একটা কলম রাখা ছিল। হঠাৎ করেই দাদার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। বাবা তো মুখে বলতে পারছেন না, কিন্তু লিখতে তো পারবেন। তার ডান হাত অবশ হলেও বাঁ হাত তো সচল আছে। হয়তো কষ্ট হবে, কিন্তু চেষ্টা করলে কিছু তো লিখতে পারবেন। এই চিন্তা মাথায় আসতেই তিনি দ্রুত খাতার কলমটা তুলে নিয়ে বাবার হাতে দিলেন। বাবার চোখের দিকে তাকিয়ে বললেন, বাবা, আপনি মুখে যা বলতে পারছেন না তাই খাতায় লিখে দেখান। আপনার কি হয়েছে? আপনি কি বলতে চান আমাদের? সব লিখে ফেলুন। বাবার চোখে যেন হঠাৎ করে এক ঝলক আশা ফুটে উঠল। তিনি কাঁপা কাঁপা হাতে কলমটা ধরলেন। তার বাঁ হাতে লেখার অভ্যাস ছিল না, তাই অক্ষরগুলো বেঁকে যাচ্ছিল, হাত কাঁপছিল, কিন্তু তার চেষ্টা কোনো কমতি ছিল না। দাদা অধীর আগ্রহে তাকিয়েছিলেন খাতার দিকে। তার বুকের ভেতরটা ধরফর করছিল। তার মনে হচ্ছিল আর কয়েক মুহূর্ত পরে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা এই সাদা কাগজের ওপর ফুটে উঠবে। তিনি ভেবেছিলেন, বাবা হয়তো লিখবেন, তোর বউ আর তোর ভাই আমাকে ঠকাচ্ছে। অনেকক্ষণ চেষ্টার পর বাবা লেখা শেষ করলেন। তিনি ইশারায় দাদাকে খাতাটা নিতে বললেন। দাদা কাঁপা কাঁপা হাতে খাতাটা তুলে নিলেন। তিনি চোখ বন্ধ করে একটা গভীর শ্বাস নিলেন। তারপর যখন খাতার ওপর চোখ রাখলেন, তখন তার পায়ের তলার মাটি যেন সরে গেল। তার সারা শরীর দিয়ে যেন বিদ্যুতের স্রোত বয়ে গেল। তিনি যা দেখলেন তা তার কল্পনারও অতীত ছিল। বাবা লিখেছিলেন, শুভ্র, বাবা, তুই সারাদিন বাইরে থাকিস বলে কিছুই দেখতে পাস না। তোর বউ রুনা আর তোর ছোট ভাই দীপক আমার যত্ন নেয় না যথাযথভাবে। ওরা নিজেদের বাড়ির কাজকর্মে নিয়ে ব্যস্ত থাকে। আমি একা থাকি এবং আমার প্রয়োজনগুলো পূরণ হয় না। বাবা, আমি খুব কষ্টে আছি। আমাকে কোনো যত্নের জায়গায় রেখে আয়। এই অবহেলায় আমি আর থাকতে চাই না। এই লেখাটা পড়ার পর দাদার মাথা ঘুরতে শুরু করল। তিনি যা ভেবেছিলেন তার ছিটে ফোটাও সত্যি নয়। আসল রহস্য কোনো ভুল সম্পর্ক নয়। আসল রহস্য হল চরম অবহেলা। তিনি নিজের কানকে, নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তার সন্দেহ কতটা ভিত্তিহীন আর কদর্য ছিল তা ভেবে নিজের প্রতি ঘৃণা হতে লাগল। তার চেয়েও বড় ধাক্কা লাগল এইটা ভেবে যে তার অসুস্থ অসহায় বাবা দিনের পর দিন এই অবহেলার কষ্ট সহ্য করে যাচ্ছিলেন, আর তিনি কিনা নিজের ভুল ধারণা নিয়ে ব্যস্ত ছিলেন। তার মনের ভেতরটা এক তীব্র অনুশোচনা আর কষ্টে দুমড়ে মুচড়ে যেতে লাগল। বাবার লেখাগুলো দাদাকে স্তব্ধ করে দিয়েছিল। যে সন্দেহকে তিনি তিল তিল করে নিজের মনে বড় করে তুলেছিলেন তা এক মুহূর্তে ধুলোয় মিশে গেল। কিন্তু তার জায়গায় জন্ম নিল এক তীব্র আত্মগ্লানি আর ক্রোধ। তিনি খাতাটা হাতে নিয়ে রাগে কাঁপতে কাঁপতে ঘর থেকে বেরিয়ে এলেন। তিনি চিৎকার করে ডাকলেন, রুনা, দীপক, এদিকে আয় তোরা। তার গলার স্বরে আমরা দুজনেই ভয় পেয়ে গেলাম। দৌড়ে বসার ঘরে আসতেই দাদা খাতাটা আমাদের মুখের সামনে ছুঁড়ে মারলেন। বললেন, পড়, তোরা দুজনে মিলে পড় এটা। আমি তোদের ওপর বিশ্বাস করে আমার অসুস্থ বাবার দায়িত্ব দিয়েছিলাম, আর তোরা এই প্রতিদান দিলি। আমি দিনরাত গাধার মতো খেটে টাকা উপার্জন করি তোদের জন্য, আর তোরা আমার বাবাকেই ঠিকমতো খেতে দিসনি, তার যত্ন নিসনি। এর চেয়ে বড় অযত্ন আর কি হতে পারে? দাদার রুদ্ধ মূর্তি আর খাতার লেখাগুলো পড়ে আমাদের মাথায় যেন বাজ পড়ল। আমরা দুজনেই অপমানে আর ভয় মাটির সাথে মিশে যাচ্ছিলাম। আমরা বুঝতে পারছিলাম আমরা কত বড় ভুল করে ফেলেছি। সাংসারিক কাজে আর নিজেদের সামান্য আরামায়েশে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ঘরের কোণে পড়ে থাকা অসহায় মানুষটার প্রয়োজনের কথা আমরা ভুলেই গিয়েছিলাম। আমাদের অবহেলা যে বাবাকে এতটা কষ্ট দিচ্ছিল তা আমরা বুঝতেই পারিনি। রুনা কান্নায় ভেঙে পড়ল। সে দাদার পায়ে ধরে বলল, আমায় ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আসলে বাবা তো সারাক্ষণ এক জায়গায় চুপচাপ থাকতেন, তাই আমরা সংসারের অন্য কাজে ব্যস্ত হয়ে পড়তাম। তার প্রয়োজনগুলোর দিকে সেভাবে মনোযোগ দেওয়ার হয়নি। আমি বুঝতে পারিনি আমাদের এই অবহেলা ওনাকে এতটা কষ্ট দিচ্ছে। এটা অনেক বড় অপরাধ হয়ে গেছে। তুমি যদি ক্ষমা না করো তাহলে সৃষ্টিকর্তাও আমাদের ক্ষমা করবেন না। আমিও দাদার পায়ে পড়ে বললাম, দাদা, আমাকেও ক্ষমা করে দাও। আমি ছোট ভাই হয়ে নিজের দায়িত্ব পালন করতে পারিনি। বাবার কষ্টটা আমি বুঝতে পারিনি। আমি কথা দিচ্ছি আর কোনোদিন এমন হবে না। দাদার রাগ তখন কিছুটা কমে এসেছে, তার চোখে জল। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার কাছে ঘিটু উত্তর চাও, দুজনেই সেটা ঠিক, কিন্তু আমি কি তার উপর বিশ্বাস রাখতে পেরেছি?
ক্ষমা চেয়ে কি হবে? কষ্টটা তো আমি দিইনি, কষ্টটা তোরা বাবাকে দিয়েছিস। যার কাছে অপরাধ করেছিস, ক্ষমাও তার কাছেই চাইতে হবে। যা, তোরা বাবার কাছে গিয়ে ক্ষমা চা। যদি বাবা তোদের ক্ষমা করেন, তাহলে আমিও তোদের ক্ষমা করে দেব। নইলে রুনা, তোমাকে আমি এই বাড়িতে আর রাখব না। দাদার কথা শুনে আমরা দুজনেই কাঁদতে কাঁদতে বাবার ঘরে গেলাম। বাবার বিছানার পাশে হাঁটু গেড়ে বসে তার পায়ে মাথা রাখলাম। রুনা কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমাদের ক্ষমা করে দিন। আমরা বুঝতে পারিনি আপনাকে আমরা এত কষ্ট দিচ্ছিলাম। আমরা আর কোনোদিন আপনার অবহেলা করব না। আপনাকে আমরা মাথায় করে ডাকব। বাবা আমাদের দুজনের মাথায় হাত রাখলেন। তার চোখ দিয়েও জল গড়িয়ে পড়ছিল। তিনি ইশারায় আমাদের বোঝালেন যে তিনি আমাদের ক্ষমা করে দিয়েছেন। তার চোখের জলে ছিল ক্ষমা আর অফুরন্ত স্নেহ। সেই মুহূর্তে দাদা ঘরে ঢুকলেন। তিনি বাবার পাশে এসে দাঁড়িয়ে বললেন, বাবা, দোষ শুধু ওদের নয়, আমারও আছে। আমি নিজের সন্দেহের জালে জড়িয়ে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে আপনার কষ্টটাও দেখতে পাইনি। আমিও আপনার কাছে ক্ষমা প্রার্থী। তারপর থেকে আমাদের পরিবারটা আবার নতুন করে শুরু হলো। আমরা সবাই মিলে বাবার যত্ন নিতে শুরু করলাম। রুনা আর আমি এক মুহূর্তের জন্য বাবাকে চোখের আড়াল করতাম না। দাদা অফিসের সময় ছাড়া বাকি সময়টা বাবার সাথেই কাটাতেন। আমাদের সম্মিলিত ভালোবাসা আর যত্নে বাবাও ধীরে ধীরে যেন প্রাণ ফিরে পেলেন। তার মুখের হাসিটা আবার ফিরে এলো। আমাদের বাড়ি থেকে সন্দেহের কালো মেঘ কেটে গিয়ে আবার ভালোবাসার আলোয় ভরে উঠল। এই গল্পটি আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। আমাদের জীবনে ব্যস্ততা যতই থাকুক না কেন, পরিবারের বৃদ্ধ ও অসুস্থ মানুষটির প্রতি আমাদের দায়িত্ব আমরা যেন ভুলে না যাই। তাদের প্রয়োজন শুধু সময়মতো খাবার বা ওষুধ নয়, তাদের সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের সঙ্গ, ভালোবাসা আর যত্ন। আমাদের সামান্য অবহেলা তাদের মনে গভীর ক্ষত সৃষ্টি করতে পারে। বাবা মা যখন বৃদ্ধ হন, তখন তারা সন্তানের কাছে শিশুর মতো নির্ভরশীল হয়ে পড়েন। তাই তাদের যত্ন নেওয়া আমাদের পরম কর্তব্য। তাদের অবহেলা করা শুধু অমানবিকই নয়, এটি একটি বড় ভুল। আসুন, আমরা আমাদের শেকড়কে ভুলে না গিয়ে পরিবারের প্রতিটি সদস্যের প্রতি যত্নশীল হই। বন্ধুরা, গল্পের মতামত আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।